বুঝছেন? আমি তো বলছি পান না পান অসুবিধা নাই, বাট আপনি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় অংশগ্রহণ করাটা জরুরি। আজকে প্রথমে প্রশ্ন শুরু করবো কারে দিয়ে? দুই ক্যাপ্টেন, দুই সিয়ার, সোহাগ এবং নেহা। নিহা, লেডিস ফার্স্ট না, মেয়ে মানুষ দিয়ে শুরু করি। শুনতেছেন? স্যার বলেন। আচ্ছা, আপনি বলেন তো আমরা কিসের পরীক্ষা নিব? কি বললেন স্যার? আমরা কোন টপিকস এর পরীক্ষা নিব বলেন তো? টিস্যু চ্যাপ্টার থেকে। এটা কোন সাবজেক্ট? অ্যানাটমি এন্ড ফিজিওলজি। হয় নাই, বলতে হবে বেসিক অ্যানাটমি এন্ড ফিজিওলজি। ক্লিয়ার? জি। ওকে, এটাই হচ্ছে পরীক্ষা। আপনি বলেন তো কার্টলেস কয় প্রকার? কার্টিলেজ টিস্যু 3 প্রকার। 2 প্রকার। কি কি কার্টলেস? 2 প্রকার। কারেক্টিভ আর স্পেশালাইট। হায়ালিন কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ, দেন কার্টিলেজ আর কানেক্টিভ টিস্যু সরি। তারপর হায়ালিন কার্টিলেজ, ফাইবারস কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ। আর ইন ফ্রাইবাস and elastic cartilage. Distribution of elastic cartilage বলতে পারবেন? Distribution of elastic cartilage বলতে পারবেন না? না। ওকে, সোহাগ শুনতেছ? জি স্যার। এখান থেকে শেষ হয়েছে, তুমি সেখান থেকে শুরু করো। ডিস্ট্রিবিউশন অফ ইলাস্টিক কার্টিলেজ। স্যার স্যার পারবো না আমি বলতে, কি যে করি এখন আমি রে। পারবো না স্যার আর্টিকুলার কার্টিলেজ, তারপর হচ্ছে কস্টাল কার্টিলেজ। ডিস্ট্রিবিউশন অফ ইলাস্টিক কার্টিলেজ। ও ইলাস্টিক কার্টিলেজ হচ্ছে স্যার এক্সটার্নাল কেয়ার হচ্ছে পিন্না, আর হচ্ছে এক্সটার্নাল অক্সিসেটিক মেটাস, অ্যাকুস্টিক মেটাস, অডিটরি টিউব। ওকে, জি স্যার। আপনি বলেন হোয়াট ইজ কানেকটিভ টিস্যু? কানেক্টিভ টিস্যু হোয়াট ইজ কানেকটিভ টিস্যু? হচ্ছে কানেকটিভ টিস্যু ইজ এ টিস্যু। স্যার আমি বলি এটা। পরে উত্তর হচ্ছে স্যার শেষে এটুকু পাবো, ইজ কল কানেকটিভ টিস্যু। আমি উত্তর দিয়ে দিছি স্যার শেষে। কানেকটিভ টিস্যু of the most abundant and widely distributed type of tissue in the body that binds together sports, তারপরে হচ্ছে স্পোর্টস, তারপরে ইনসুলেটস, তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট, ইনসুলেট, বাইন্ড, প্রটেক্ট, সাপোর্ট। bind, protect, support, transport different types of tissue and organs of the body. ওকে,
ঠিক আছে, নাও দ্য টার্ন অফ মিরাজুল ইসলাম। মিরাজুল শুনতেছেন? জি স্যার, আমি শুনতেছি, ভালো করে পড়তে পারি নাই স্যার। তাহলে একটা কাজ করেন, একটা বন্দুক দিয়ে আমার মাথাটা একটা গুলি করে আমার মাথাটা ভাঙিয়ে ফেলেন, বুঝছেন? আর আমি তো আপনাদের এত দূরতে মারা হবো না, আপনারা আমার মারেন। মাইরা আপনাদের মাথা ফাটাইয়া দাও উচিত। স্যার পড়ছি, কিন্তু ভালো করে পড়ি নাই স্যার। আচ্ছা, okay. Now the question turn our Sarthak Roy. Sarthak Roy. স্যার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসবেন আইনস্টাইন পয়েন্টের সুপরিচিত মুখ সার্থক। আপনি শুনতেছেন? জি স্যার। আপনি বইলা ফেলেন, হোয়াট ইজ কানেকটিভ টিস্যু? স্যার স্যার বইলা গেছি স্যার। আমি যদি আপনাদের সামনে থাকতাম, আমিও বুঝা যাইতাম ভিডিও করে যে আপনারা আমার স্টুডেন্ট। তখন একটা বন্দুক দিয়া কেন ফার্স্টের দিক থেকে ধরেন, লাস্টের গুলো ওরকম হয়নি ভালো করে। হ্যাঁ স্যার, সব জায়গায় ঠিক আছে। খেলায় কোনো লাস্ট ফার্স্ট, খেলায় কোনো লাস্ট ফার্স্ট নাই। গেম ইজ গেম। এই গেমে আপনারা আনএক্সপেক্টেড এত সুন্দর ট্রেনিং দেওয়ার পরেও যদি আপনারা এই গেমে ভালো না করতে পারেন, গুলি যে কইতে যাই তো আল্লাহ, 500 পাওয়ারের ট্যাবলেট যে কেমনে দিতাম। সার্থকের একটা সহজ প্রশ্ন করি, হ্যাঁ? জি স্যার। টিস্যু কয় প্রকার? জি তিন স্যার 2 প্রকার। স্যার 4 প্রকার। টিস্যু 4 প্রকার। সরি সরি এই কি উত্তর দিবেন না? আপনি বলেন উত্তর দিতে কে? বলছি, কেউ উত্তর দেন না। হালা নেহা পেশি পক পক করে। সার্থক কি কি টিস্যু? 2 প্রকার কি কি? সার্থক তোমাকে বানাই দিব অনর্থক, ঠিক আছে? মাথাটা ফাটায়া, ঠিক আছে, পরে ব্যান্ডেজ করে দিব, ওষুধ কিনা দিব। কেউ যদি আপনার আমার ফেস কোচিং করতেন, মনে করেন যে এত বড় একটা লাশ রেখে মাথাটা ফাটাইতাম, আবার ডাক্তার রাখতাম, রিমান্ডে নেই না, রিমান্ডে মারার পরে আবার হচ্ছে আপনার ডাক্তার চিকিৎসা করে আপনাদের রিমান্ডে নিতাম। ওকে, আচ্ছা, এরপরে কোশ্চেন করব আমি আখিরাতুন। আখিরাতুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিস্যু কয় প্রকার? টিস্যু 4 প্রকার। কি কি? ইপিথেলিয়াল টিস্যু, কানেক্টিভ টিস্যু, 2 নাম্বার কানেকটিভ টিস্যু, 3 নাম্বার মাসকুলার টিস্যু, 4 নাম্বার নার্ভাস টিস্যু। মাসকুলার টিস্যু আবার কয় প্রকার? 2 প্রকার। মাসকুলার টিস্যু মাসেল মানে মাসকুলার টিস্যু হচ্ছে যে এটা হলো 3 প্রকার। 3 প্রকার। কি কি? 2-3 স্মুথ মাসকুলার টিস্যু, কার্ডিয়াক মাসকুলার টিস্যু,
আর হ্যাঁ আরেকটা হচ্ছে যে হাড়ের সাথে লেগে থাকে স্কেলেটাল স্কেলেটাল মাসকুলার টিস্যু। গুড। আপনি যে বলতে পারছেন হাড়ের সাথে লেগে থাকে, এই কথাটা আমাকে সার্থক করেছে। তার মানে আপনি নিয়মিত ক্লাস করছেন, ক্লাসে মনে রাখার চেষ্টা করছেন। জি ওকে। স্যার, আপনি বুঝাই বুঝাই বলেন তো, আমি ওই বাংলা মিনিংটা লিখে রাখি, মানে ওইভাবে মনে রাখার, কারণ ইংলিশ তো মনে থাকে না, বাংলাটা লিখে রাখলে একটু তাড়াতাড়ি মনে থাকে। ওকে গুড, খাতা নোট করবেন। এরপর মাথায় ক্যাপ পরা আনমুহি খাতুন, কাউ যার জি স্যার। যার মুখ নাই তার নাম হচ্ছে আনমুখ। আনমুহি জি স্যার, খাতুন, বলুন। আপনি বলেন ফাংশন অফ টিস্যু। টিস্যু কাম কাজ, টিস্যু কি কি কাজ করে, কি কি বলেন। স্যার, ফাংশন অফ টিস্যু, হুম, স্যার কভারিং যে করে sick উম, absforment আর হচ্ছে আপসেট আপসেট, পরিষ্কার এরকমই তো হতাশ, খুবই হতাশ। হতাশ আচ্ছা, জীবনে এরপর কোশ্চেন করব ফারিয়া মুনতাসা। ফারিয়া মুনতাসা, আপনি কি শুনতেছেন? ওকে। হাদিকা, হাদিকা শুনতেছেন? আপনি বলেন ফাংশন অফ টিস্যু। জি স্যার। আপনি বলেন ফাংশন অফ টিস্যু বলেন। স্যার এটা পারি না। মাথা কুত্তুলি বড় বলেন। মাথা ফাটাইতে কি ট্রাক লাগবো না হচ্ছে ই লাগবো, হাতুড়ি লাগবো? রাজিম, রাজিম, গুড বয় রাজিম, শুনতেছ? আশা করি ছেলেরা পারবে, ভালো উত্তর দিতে পারবে। স্যার বলেন, তুমি বইলা দাও, ফাংশন অফ টিস্যুটা তুমি বইলা দাও। স্যার ওই যে ক্লাসিফিকেশনটা বলবো, ওই ক্লাসিফিকেশনের মধ্যে ফাংশনটা আছে। এইভাবে বললেই তো হয়। ইপিথেলিয়াল টিস্যুর কথা যদি আমি চিন্তা করি, তাহলে এই হচ্ছে কভারিং করা, সিক্রেশন করা। আমি যে মাস্কুলার টিস্যুর কথা চিন্তা করি, মুভমেন্ট করা, হ্যাঁ, বডিকে সাপোর্ট করা। আমি যদি কানেকটিভ টিস্যুর কথা চিন্তা করি, বডিকে প্রোটেক্ট করা, বাইন্ডিং করা, ট্রান্সপোর্টেশন করা, নার্ভ ইম্পালস করা, হ্যাঁ, তারপরে এটা স্টিমুলেশন করা। হয়ে গেল। জাস্ট আমি যদি এই ইয়ের কথা করে চিন্তা করি, মাসেলের ক্লাসিফিকেশন চিন্তা করি, এক একটা মাসেলের কথা চিন্তা করি, তাইলেই তো হয়ে যায়। এই ফাংশনটা আপনারা বলতে পারলেন না, না, আপসেট। আচ্ছা, এরপরে আমাদের মাইনুল, ভবিষ্যৎ ডাক্তার, ডিএমএফ ডাক্তার, উপসহকারী কমিটি মেডিকেল অফিসার মাইনুল, আপনি শুনতেছেন? আমাদের মাইনুল ভাই, আপনি শুনতেছেন? না, মাইনুল ভয় পাইছে, চালাক আছে। এরপর সাব্বির, সাব্বির শুনতেছেন? আল্লাহ গো, সাব্বির, তামিম কই গেছে? ও সাব্বির, পরীক্ষার কথা হইলে একটু কম শুনি, তাই না? স্যার বলেন। আচ্ছা,
আপনি টিস্যু ডেফিনেশনটাই বলেন। নতুন টিচার ক্লাস করে না, নতুন নতুন জয়েন দিচ্ছে, আমি ব্যাকগুলা তামিল কই গেছে রে? ও আচ্ছা, আপনি নতুন জয়েন দিছেন, আচ্ছা আচ্ছা, তাহলে তো কোনো কথাই নেই। ওকে, এরপর হচ্ছে আমাদের মেহেদি। মেহেদি তো আগুন, ওর প্রশ্ন করলেই পারবে। মেহেদি শুনতেছেন জি স্যার, কি আমি প্রশ্ন করব? করতে পারেন স্যার। আচ্ছা, গুড বয় মেহেদি, গুড বয়। মেহেদির উত্তর হচ্ছে গ্ল্যান্ড কত প্রকারের পড়ছি আমরা? গ্ল্যান্ডস গ্ল্যান্ড সাধারণত দুই প্রকার স্যার, এক্সোকাইন আর এন্ডোকাইন। সাধারণত দুই প্রকার, এক্সোকাইন আর এন্ডোকাইন। জি স্যার। আপনি 3-4টা এক্সোকাইন গ্ল্যান্ডের নাম বলতে পারবেন? স্যার স্যালাইভারি গ্ল্যান্ড, তারপরে আসছি এক্সোকাইন, প্যানক্রিয়াস, এইটাই তো স্যার। এইবার আপনি ডাকলেস গ্ল্যান্ডের নাম বলেন। ডাকলেস গ্ল্যান্ড কয়টা? হলো পিটুইটারি কয়টা? গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, পেনিয়াল গ্ল্যান্ড, অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তারপরে আছে গুড, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, আমাদের মেহেদি সাফিসিয়েন্ট ফর আনসার, আলহামদুলিল্লাহ। নাও টার্ন আফটার মেহেদি। মিফতা, জান্নাতুল মিফতা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি বলেন তো স্পেশালাইজ কানেক্টিভ টিস্যুর এক্সাম্পল বলেন তো। এটা আবার কোন থেকে ধরে? গিভ মি এক্সাম্পল অফ স্পেশাল কানেক্টিভ টিস্যু। কার্টিলেজ, বোন, ব্লাড, হেমিওফিটিক। গুড, ভেরি গুড। আচ্ছা, আর কোশ্চেন করব না। এরপর হচ্ছে নাসিমা আক্তার স্মৃতি। আসসালামু আলাইকুম স্যার, অনেক জ্বর, একটু ইজি কোশ্চেন করেন। জ্বর হওয়ার কারণ কি? স্যার হঠাৎ করে জ্বর আসছে, অনেক জ্বর। এটা বলে নাই, মানুষের জ্বর হয় কেন? স্যার ঠান্ডা থেকে জ্বর আসছে, সিজন চেঞ্জ হইতাছে অ্যালার্জির কারণে। জ্বর কি রোগ না? রোগ না। আবার কি প্রশ্ন? স্যার জ্বর কোনো রোগ নয়, জি, রোগের বুঝতে পারি উপসর্গ নাই। মাত্র। জ্বর কোনো রোগ না, রোগের উপসর্গ মাত্র। ভেরি গুড আনসার। জাস্ট টেম্পারেচারটা রাইজ হয়, এটা কোনো ডিজিজ না। ওকে, তাহলে আপনাকে আর কোশ্চেনই করা হবে না। ওকে, এরপর যে রাবিয়া খাতুন, তোমার নাম কি? নাম তো ভুলে গেছি। ওই যে হ্যাঁ, তোমার নাম কি না? রেজা। হ্যাঁ, রেজা। রেজা চালাক আছে, তো পরীক্ষার প্রশ্ন উত্তর দিত না, ওই যে নাম জিজ্ঞাসা করছে এই জন্য কয়ে ফেলছে। রেজা, কি উত্তর দিবা? রেজা, তুমি কি উত্তর দিবা? দিবা? রাগ করেন। আচ্ছা, রাজা সাহস আছে, দেখছো? রাজা গুড বয়। তুমি বলো কয়েকটা ওই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম বলো। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম বলতে পারবা? পারবো না স্যার। তুমি ডাকলেস গ্ল্যান্ডের নাম বলতে পারবা? জি স্যার, পারবো ডাকলেস গ্ল্যান্ডের নাম বলতে। ও আচ্ছা, শোনো আমি বলি। আমাদের এলাকায় একটা লোক আছে, বলি আমাদের এলাকায় একটা লোক আছেন।
এখন ভারত আর পাকিস্তান আগে খেলা হইলে খুব ক্রিকেট খেলাটা খুব জমতো না। এখন সে হ্যাঁ হাততালি দিয়া বলতেছে যে আজকে খেলা জমবো, ভারত আর ইন্ডিয়া খেলা, বুঝছো? সে খুব খুশি, হাততালি দেয়া বলতেছে ভারত পাকিস্তান খেলা এটা না বইলা সে বলতেছে ভারত আর ইন্ডিয়া খেলা, একটা হাততালি দিয়া সেই খুশি। আর রাজা তো এখানে ধরা খায় গেছে। ডাকলেস ক্ল্যান এন্ড এন্ড্রোকাইন ক্ল্যান একই কথা, বুঝতে পারছো রাজা? জি স্যার। তাহলে এখন যদি জিজ্ঞাসা করি তোমাকে এন্ড্রোকাইন গ্ল্যান্ডের নাম বলতে, এখন পারবা না? জি স্যার। আচ্ছা, যেহেতু পারবা তাহলে আর কোশ্চেন করলাম না। ওকে, এরপরে আমরা রাজার পরে কোশ্চেনে চলে যাব। আমাদের এখানে সাদিয়া ইসলাম, সাদিয়া জাকিয়া দুইজন আছে। সাদিয়া ইসলামের প্রথম কোশ্চেন করব। সাদিয়া ইসলাম, জি স্যার বলেন। সাদিয়া ইসলাম এই একটা প্রশ্নের উত্তর দেবেন, সেটা হইল যে ক্ল্যান জিনিসটা কি, ডেফিনেশন অফ ক্ল্যান। Sir, definition of gland: the specialized organs composed of epithelial cells that produce and secrete special substance are called glands. গুড, ভেরি গুড। ওকে, সাদিয়া জাকিয়া, জি স্যার। এই যে ধরুন হচ্ছে আপনার একটু আগে যে উত্তর দিল, হ্যাঁ জি স্যার। কিছু উত্তর দিছে। Definition of gland. আচ্ছা, গ্ল্যান্ডের অ্যাকর্ডিং টু সিক্রেশন, হাউ মেনি টাইপ অফ গ্ল্যান্ড? গ্ল্যান্ড হলো দুই প্রকার, এক্সোক্রাইন আর এন্ডোক্রাইন। তিন ধরনের। Gland তিন প্রকার: কি কি? endocrine gland, endocrine gland, exocrine gland, mixed gland. মিক্সড গ্ল্যান্ড, এক্সাম্পল অফ মিক্সড গ্ল্যান্ড। মিক্সড গ্ল্যান্ড হলো প্যানক্রিয়াস। Pancreas, প্যানক্রিয়াস। অ্যাডিপস টিস্যু কয় প্রকার? পারি না। তিন প্রকার, হোয়াইট অ্যাডিপস টিস্যু এন্ড ব্রাউন অ্যাডিপস টিস্যু। ঠিক আছে, ওকে। তারপর ভালো করছেন, আপনাদেরকে কি না ওই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভালো পারফর্ম করতেছেন। যারা ভালো পারফর্ম করতেছেন না, এদেরও কষ্ট পাওয়ার কিছু নাই, আপনারা ক্লাসে থাকেন, শিখবেন, এন্ড হচ্ছে আগামী পরীক্ষাতে আপনারা ভালো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমাদের সাইফুল। সাইফুল, জি স্যার। সাইফুল না কোন আইটেম ভুলে গেছি। স্যার বগুড়া। বগুড়া স্টিল সাইফুল। এটা নিয়ে সহজ প্রশ্ন, হোয়াট ইজ টিস্যু? Sir, tissue হলো groups of specialized cell that are similar in structure and perform a common related function are called tissue. গুড। আচ্ছা, সাইফুলে আর প্রশ্ন করব না, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আফটার সাইফুল, নাও দ্য টার্ন অফ শুভদেবনাথ। শুভদেবনাথ। জি স্যার। জি স্যার। একটা কোশ্চেন করি। জি স্যার করেন, পারলে এত দেব না। আচ্ছা, কালেকটিভ টিস্যু ক্লাসিফিকেশনটা বলতে পারবেন? এতক্ষণ তুমি জানো। কারণ কালেকটিভ টিস্যু আরেকটা ধরেন স্যার।
আরেকটা ধরবো। তারপরে আচ্ছা, কানেকটিভ টিস্যু জিনিসটা কি? শরীরে মানে কি নাকি ধরবো? Definition of connective tissue. আচ্ছা, classification of tissue. তারপরেও আমাকে তোমার মতো ধরলে পারতাম না। Classification of tissue. যেগুলো প্রশ্ন ধরতে That আছে means সেগুলো how নিজে many উত্তর type of দেওয়ার চেষ্টা tissue? করো। টিস্যু সেই 4 প্রকার। একটা এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাসকুলার টিস্যু এন্ড নার্ভাস টিস্যু। ঠিক আছে শুভ। আমি ওকে, বেটাই ধরে নাও নিলাম। সজীব। সজীব, স্যার জি স্যার। classification of tissue বলেন। There are 4 types of tissues. For example, epithelial tissue, connective tissue, muscular tissue, and nervous tissue. ইজি তো ধরছি। তারপরে epithelial tissue, Epithelial tissue, covering, lining, secretion, absorption. epithelial tissue classification। epithelial tissue কে আবার দুই ভাগে ভাগ করা হয়। covering আর একটা gland। আচ্ছা, আমি বলতেছি স্যার, এপিথেলিয়াল টিস্যুকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কভারিং আর একটা হচ্ছে গ্ল্যান্ডুলার গ্ল্যান্ডস। কভারিং কে আরো দুইটা পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইউনিলেয়ার্ড আর একটা হচ্ছে মাল্টিলেয়ার্ড। ইউনিলেয়ার্ড কে আবারও দুইটা পার্টে ভাগ করা হয়েছে, একটা সিম্পল আর একটা হচ্ছে সিউডোস্ট্যাটিফাইড। সিম্পল কে আবার তিনটা পার্টে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্কোয়ামাস কিউবয়েডাল কলামনার। এরপর হচ্ছে মাল্টিলেয়ার্ড কে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্ট্যাটিফাইড আর একটা হচ্ছে ট্রানজিশনাল। ঠিক আছে। স্ট্যাটিফাইড কে আপনি বলতে পারবেন stratified transitional epithelial tissue example? স্যার, ওভারি টেস্টিস, No. Stratified transitional epithelial tissue। এটা আমি স্যার বলে দিতে পারবো। পারি। ইউরিনারি ব্লাডার, ইউরেটার, রেনাল ক্যালিসিস। Renal calcium। জি স্যার। ঠিক আছে সজীব, ভেরি গুড। স্যার আরো কোশ্চেন করতে পারেন। আচ্ছা, অসুবিধা নাই। Now the turn Shuma Joinab. Shuma Joinab। জি স্যার বলেন। আচ্ছা, আপনি বলতে পারবেন সিম্পল কলামনার ইপিথেলিয়াল টিস্যুর এক্সাম্পল? intestine and gallbladder, and simple cuboidal epithelial tissue example হচ্ছে ovary and thyroid। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি স্যার, আপনার প্রশ্নটাই বুঝতে পারি নাই আমি। আচ্ছা, গ্ল্যান্ডের ডেফিনেশনটা বলেন। গ্ল্যান্ড, এটা যাবার না। গ্ল্যান্ড ইজ এ স্পেশাল কানেক্টিভ গ্ল্যান্ডের ডেফিনেশনটা বলেন। স্ট্রাকচার ইন epithelial tissue. সুমা জয়নব। হ্যাঁ স্যার বলতেছি। Glands are organs that produce and secrete substance for use in the body or for elements. এই ডেফিনেশন কইতে শিখছেন? স্যার এটা আমার কাছে সহজ মনে হয়েছে, এটা আমি একটা বই দেখছিলাম। ঠিক আছে, হবে, অসুবিধা নাই। আচ্ছা, ওকে, এরপর হচ্ছে ফাউজিয়া। জি স্যার। ফাউজিয়া, ফাউ কোশ্চেন করি। ফাউজিয়ার কোশ্চেন হচ্ছে আর ফৌজিয়া। ডিফারেন্স বিটুইন এক্সোকাইন এন্ড এন্ডোকাইন গ্ল্যান্ড। ওকে স্যার, ডেফিনেশন থেকে exocrine gland, a gland that secretes
into ducts. Endocrine gland, a gland that secretes directly into the blood. তারপরে ducts, exocrine gland duct present, endocrine gland absent. The name of secretions, exocrine gland, sweat, oil, airwax, mucus, etc. Endocrine gland, hormones. Then response time, exocrine gland shorter, endocrine gland longer. Effects of the secretion, exocrine gland extracellular such as digestion of food, endocrine gland intracellular. ভেরি গুড। ওকে, আচ্ছা, ফাউজিয়ার পরে আছে আর কে? লাস্ট কে আছে? তামিম আহমেদ। তামিম রেডি? আচ্ছা, তুমি কারেক্টিভ টিস্যু ডেফিনেশনটা সুন্দর করে বলবা। যেটা পারে না হেরে ধরছে। Connective tissue is the most relevant and widely distributed type of tissue in the body that binds together, support, insulate, separate, transport, protect are different types of tissue organs and the মাইকের মতো ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। নাও হচ্ছে তাশফিয়া তাহসিন। তাশফিয়া তাহসিন, জি স্যার। আপনি আচ্ছা, কঠিন প্রশ্ন তো। আচ্ছা, ইলাস্টিক টিস্যুর এক্সাম্পল বলেন তো। ইলাস্টিক টিস্যু ভাই আমি মাথার উপর দিয়ে ইলাস্টিক টিস্যু, এক্সাম্পল অফ ইলাস্টিক টিস্যু। সরি স্যার, পারবো না। কাটলি দিন। ওকে, এরপর উম্মে কুলসুম, জি স্যার। এক্সাম্পল অফ ইলাস্টিক টিস্যু। এক্সটার্নাল ইয়ার Large blood vessel walls, trachea, bronchi, lungs. গুড। হোয়াট ইজ কার্টিলেজ? হোয়াট ইজ কার্টিলেজ? A cartilage is thought flexible form connective tissue characterized by an extracellular matrix containing collagen and elastic fibers and cells called chondrocytes. First pronunciation, cartilage is tough, not thought. Next pronunciation, matrix containing collagen and elastic fiber, not fibri. Okay? Yes, sir. ঠিক আছে, ভালো করছেন, মোটামুটি সবাই ভালো করছেন। জাস্ট হচ্ছে আপনাদেরকে বলি পরীক্ষা নিব। এখন আপনারা অনেকেই ভাবেন হয়তো এবার আজকে পরীক্ষা নিব না, একেবারে কাপড় মরছে, দূর এত কষ্ট করার দরকার আছে? হ্যাঁ, এটা অনেকেই ভাবছেন। জি স্যার, আমি মনে করছিলাম। কিন্তু আমি যে কইছি হইছে সুরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। ওই দিন ভালো একটা প্রিপারেশন নিয়েছিলাম, ওই দিন আপনি এক্সাম নেন নাই। এর দিন আজকে অসুস্থ, স্যার পড়িও নাই। সেম অবস্থা। দুনিয়ার নিয়ম এরকম। মনে করেন আমার বিভাগীয় প্রধান জীবনে খোঁজ খবর নেয় না, সেই দিন আপনার হচ্ছে ডিপার্টমেন্টে মেবি 9:40 দিকে ঢুকছি। ওই বেড়ায় আমার রুমে বই রয়েছে। এখন ওই বেড়ায় মনে করছে যে আমি সারা বছর ডিউটি ফাঁকি দেই, আমি মনে হয় সারা বছর ডিউটি মিউটি করি না, বুঝছেন? এই লোক কপালে শনির দশা। স্যার যেমন আমার মতন।
তো স্যার আচ্ছা বলেন। এই যে আমাদের কমিউনিটি মেডিসিনের স্যার ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে, সেকেন্ড চ্যাপ্টার তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, ওইটার ইয়ে হবে কবে এক্সাম হবে? ওইটার এক্সাম্পল আপনাদের নিব না, পরে থার্ড ফোর্থ ফিফথ আরো 3টা চ্যাপ্টার একসাথে কোর্স শেষ করে 5টা একসাথে আচ্ছা স্যার ওই দুটো তো নিতেন, একদিন ডেট দিলেন তারপরে আর নিলেন না। জি স্যার। ওই দুইটা মনে করেন ডেট দিছি, পরীক্ষা চলে গেছে মানে পরীক্ষা হয়ে গেছে মনে করবেন, আর মনে করবেন সবাই গেছে 100 পায় গেছে, যেই পরীক্ষা আমি নিব না, ঠিক আছে? ওই পরীক্ষায় আপনারা ফিল করবেন আপনারা 100 পায় গেছেন, ঠিক আছে? হ্যাঁ স্যার, অটো পাস। অটো পাস পরে ফেসবুকে স্ট্যাটাস দিবেন আলহামদুলিল্লাহ 100-তে 100। আর আমাদের আইটি কবে খুলবে এই বিষয়ে কিছু বলেন। নির্বাচনের পর ইনশাআল্লাহ, নির্বাচনের পর ইনশাআল্লাহ, নির্বাচনের পর। স্যার ঈদের আগে কি হবে? ঈদের আগে 100%। ও মাই গড। নির্বাচন ক্লাস কি একসাথে শুরু হবো? আইএসটিএমের ক্লাস একসাথে শুরু হবে, একদিনের নোটিশ হবে। আচ্ছা স্যার, যদি আমাদের কি বলে থার্ড ওয়েটিং লিস্ট তো স্যার এখনো পাবলিশড হয়নি। হ্যাঁ, থার্ড ওয়েটিং লিস্ট প্রয়োজন নাই, ওইটার পরে তো স্যার আমাদের শুরু হবে। না না, থার্ড ওয়েটিং এর সাথে আপনাদের সম্পর্ক নাই। মানে আপনার হচ্ছে প্রায় প্রতি বছরই হচ্ছে এই জানুয়ারিতে ক্লাস শুরু হয়, কিন্তু এই বছর অ্যাজ ইউজুয়াল জানুয়ারিতে ক্লাস শুরু হইলো না, পরীক্ষাটা একটু পিছিয়ে হওয়ার কারণে। তো সেই ক্ষেত্রে মনে করেন যে সেকেন্ড ওয়েটিং থার্ড ওয়েটিং ক্লাস চলমান অবস্থায় যে 1-1.5 মাস 2 মাস ক্লাস গেছে গা, তখন থার্ড ওয়েটিং হয়, বুঝতে পারছেন? সো থার্ড ওয়েটিং থেকে ক্লাস শুরু হওয়ার কোনো সম্পর্ক নাই, কিন্তু এই বছর ক্লাসটা একটু পিছিয়ে দিতেছে হয়তো বিভিন্ন ধরনের জটিলতায়, বুঝছেন? জি স্যার। স্যার আমাদের নোটিশ মানে নির্বাচনের পর হবে তাই না? নোটিশ সবকিছু নোটিশ হয়তো ইলেকশন আগেও হয়ে যেতে পারে, ধরেন এই কি না নোটিশ ইলেকশন আগে হয়ে যেতে পারে, বাট ইটস কনফার্ম ইলেকশনের পরেই আপনাদের ক্লাস শুরু, এটা কনফার্ম। রোজার মধ্যে আসলে ক্লাস অ্যাকচুয়ালি হয় না, কিন্তু এই বছর যেহেতু আপনার নতুন বেস, হ্যাঁ, বা নতুন করে আপনাদের সবকিছু শুরু হচ্ছে, সেক্ষেত্রে টিচাররা তো আসেই, ক্লাস হয়তো 15-20 দিন রোজার মধ্যে হবে, কিছু করার নাই, অসুবিধা নাই। রোজার মধ্যে যায় মনে করেন নতুন নতুন ক্লাস করবেন, আর হইতেছে আল্লাহ বিল্লাহ করবেন, জীবন চিল, কোনো টেনশন নাই। হ্যাঁ স্যার আমরা তো বাসা ছাড়া কোথাও থাকতেও পারি না। এটা আসলে হচ্ছে কি বলবো, আমি আমার আর এটা মেয়েদের মুখে মানায় না। না, আমি বলি আমার নিজের হিস্ট্রি বলি, আমার জীবনও তো আমি কোথাও মনে করেন যে মানে এক কথা হিসাবে ধরতে গেলে মায়ের আসল ধইরা বড় হয়েছি, হ্যাঁ, মনে করেন যে কোথাও জীবনে গেছি না। 2017 সালে যখন আইএসটিতে ভর্তি হই, তখন প্রথম 14 দিন ঢাকাতে ছিলাম ক্যাম্পাসে। বিশ্বাস করেন এই 14 দিনে মনে হয় পাগল হয়ে গেছি, মানে একটু ভালো লাগে না, একটু ভালো লাগে না, হ্যাঁ, বাড়ি ছাড়া ভালোই লাগে না। মানে এমন হচ্ছে অবস্থা হয়েছিল যে ধরেন বাইরে গেছি মোবাইল নিয়ে, মোবাইল রেখে আইসা পড়তাম, টাকা কই রাখছি ভুইলা যাইতাম, খাতা কলম করে রাখছি ভুইলা যাইতাম, মানে খুব বেশি বাড়ির প্রতি অনেক বেশি ভাবনা হইতো। বাট লাইফে আসলে সারভাইভ করার জন্য, হ্যাঁ, বা লাইফে জীবনটা সুন্দর করে চলার জন্য এই যে ধরেন হচ্ছে অপূর্ণতা, একা থাকা, হ্যাঁ, অপরিচিত পরিবেশের সাথে ফাইট করা, কিছু কিছু শিখতে হবে, কিছু করার নাই। যেরকম ক্যাম্পাসে যখন যাবেন এখন তার আগের মতো নাই, হ্যাঁ, আগে তো একটু র্যাগিং আছে, র্যাগিং বলতে সিনিয়ররা মনে করেন যে গেলেই মনে করেন যে আপনার
যেদিন গেছেন পরের দিন আপনার হচ্ছে এই হাফ মানে টি শার্ট পরে আপনি নিচে ঘুরতে পারবেন না। আপনি মনে করেন যে 2 কোয়ার্টার 3 কোয়ার্টার পরে ঘুরতে পারবেন না। আপনি ওয়াশরুমে যাবেন, টি শার্ট পরে ওয়াশরুমে যাইতে পারবেন না, খালি গায়ে তো যাইতেই পারবেন না। এরপরে মনে করেন যে আপনারা দাঁড়া করাবো, দাঁড়া করায়া আপনার 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়া করায় রাখবো, এই রুলস দিব ওই রুলস দিব। আর সিনিয়র যারা আছে এদের তো মনে হচ্ছে প্রতি সেকেন্ডে আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাই, এইরকম মনে করেন যে জপতে চলে যাবে। But এই জিনিসগুলো এখন ফেস করতে হয় না, আগে অনেক বেশি ফেস আর করতে ওদের হয়। কথা নিচে শুনতে হয় কেন? ওদের কথা শুনতে হয় কেন আপনি জান, এরপরে বুঝবেন ওদের কথা শুনতে হয় কেন। দেখ আপনার প্রাইভেটে পড়তে এসে যারা সরকারিতে পড়তে এসে একটা চেন অফ কমান্ড থাকে, সিনিয়র জুনিয়র। হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি একটা সিনিয়রের সাথে বেয়াদবি করলেন, উচ্চস্বরে কথা বললেন, বা একটা জিনিস পছন্দ হলো নাই করলেন, এটা আসলে তো সম্ভব না। আপনি একটা জায়গা থেকে অপরিচিত একটা জায়গায় গেছেন, যাই যদি এরকম করেন এটা তো আসলে সুন্দর হয় না, তাই না? এরকম সবাই করে না, দু একজন শৃঙ্খল থাকে। বাট চেন অফ কমান্ড থাকাটা ভালো। কিন্তু এই যে অতি নিয়ম দেখানো, হ্যাঁ, যে মনে করেন যে আপনি খাবার আনতে গেছেন, লাইনে ধরে খাইতেছেন, একটা সিনিয়র আছে পিছে, তো সেটা যাইতে হবো, তার আগে খাবার দিতে হবো, একটা সম্বন্ধ দেখাইলেন, মানে ওই মুহূর্তে ওই সিনিয়ররা ওই ক্যাম্পাসের রাজা। হ্যাঁ, মনে করেন যে জীবনে তো কোনো মায়ের ঝাড়ু দেওয়া পিঠা, বাপের ঝাড়ু দেওয়া পিঠা, ও ক্যাম্পাসে রাজা। হ্যাঁ, ও মানে বাড়ির কোনো পাত্তা পায় না, কিন্তু ক্যাম্পাসে ওই যে এক বছর সিনিয়র একটু ভাব লয়। এই জিনিসগুলো অনেক বেশি আগে ফেস করতে হইতো, এখন এত ফেস করতে হয় না। টিচারদের বলতে হয় না, টিচাররা তো সবকিছু ঠিক করে দেবে। না, সবকিছু টিচাররাই করে না। তো এই জিনিসগুলো এখন মানে হয় না, কম হয়। এরপরেও ধরুন হচ্ছে একেতে বাড়িতে মনে করেন যে মায়ের আসল ধরে ঘুরছেন, জীবনে কোথাও গেছেন না, হ্যাঁ, কোনো যাই ঝামেলা গ্যাঞ্জামে গেছেন না। ধর হচ্ছে আমার একটা হিস্ট্রি বলি, যেদিন গেছি 8 তারিখে গেছি, 11 তারিখেই দুপুরে ক্যান্টিনে মানে ডাইনিং এ খাইতে গেছি, মনে করেন যে এর মধ্যেই গ্রুপিং হইয়া মারপিট হইয়া মনে করেন যে হাত পাও ভাঙ্গা, রড টড দিয়া অবস্থা খারাপ। আমার ফার্স্ট ইয়ারে যত পোলার আছে সব ডাইনিং এ যে মামা থাকে ওর রুমের ভিতরে লুকাই গেল। একটাই কি করলো, ওর নাম আছে সোয়াইব, হ্যাঁ, ও ইয়ে আছে না, বিছানা আছে না, খাট আছে না, খাটের তলে চলে গেল। এরপর মনে করেন যে যখন গ্যাঞ্জামটা শেষ হইলো, মানে সোয়াইব এত পরিমাণ ভয় পাইছে, কয় দোস্ত আমার 50 টাকা দেয়া দে, আমি এখন এই জামুকা, এই ক্যাম্পাস আমি জীবনে পড়াশোনা করবো না। মানে ফার্স্ট একটা হেজিটেশন থাকেই। প্রথমে ক্ষেত্রে হচ্ছে বাপ মারে রেখে গেছেন, বন্ধু বান্ধব এলাকা, মানে যেই মাটি যেই গ্রাম, হ্যাঁ, যেখানে আপনি বড় হয়েছেন সেটা আপনি রাইখা গেছেন, ওইটা খুব বেশি মিস করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি মনে করেন যে যাওয়ার সাথে সাথে দেন অমুক গ্রুপ, অমুক ভাই, অমুক সেই, হ্যাঁ। তৃতীয়ত মনে করেন যে অমুক রুলস, এই সেই, মানে ঘোড়ার ডিম, অভাব নাই। এরপরে মনে করেন যে চতুর্থত মনে করেন যে আপনার এই হচ্ছে মানে বিভিন্ন পলিটিক্যাল ইফেক্ট আছে। তো সব মিলে হচ্ছে একটা মানে প্রথম 2-3 মাস ক্যাম্পাসে সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যায়। আবার মনে করেন যে খাবার, ওই যে ক্যান্টিনে যদি মনে করেন যে ডাল যে আছে, ওই ডাল দেখলে মনে হবে সুতি পানি বুঝেন, খাবার দাবার খাওয়ার পরে আপনার যে পানিটা দিয়ে হাত ধন, ওইটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি সুতি পানি, এরকম পাতলা ডাল, এরকম মনে হয়। স্যার এগুলো স্যার এখন বললেন না, রুচি হারিয়ে যাবে। মনে হয় যে এই যে পোল্ট্রি মুরগি আছে না, একটা পোল্ট্রি মুরগির একটা টুকরা আর একটু ঝোল দিব, এগুলো খায় আপনার সার্ভাইভ করতে হবে, তখন মানে খুব অসহায় মনে হবে। স্যার এই প্রথম 2-3 মাস ওখানে শুধু কোনো রকম বেঁচে থাকার জন্য খাবার দেয় নাকি? বাট এইটা ঠিক যে 2-3 মাস পরে এগুলো কোনো ব্যাপারই মনে হবে না, এটা কোনো ফ্যাক্ট মনে হবে না। হ্যাঁ, তবে আগের তুলনায় এখন এগুলো নাই। আগের তুলনায় এখন ধর ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি থাকে,
ওদের রাজনীতিটা কম্পারেটিভলি পলাইট টাইপের রাজনীতি, হ্যাঁ, যেখানে কোনো ফোর্স নাই, বা ধরেন হচ্ছে ছাত্র দল মানে আগের মতো উচ্ছৃঙ্খলতা বা এগুলো নাই, ওরাও এখন পলাইট পলিটিক্স করে, হ্যাঁ। তো সব মিলে হচ্ছে ক্যাম্পাস আগের থেকে ভালো। তবে আপনাদের টেনশন করার প্রয়োজন নাই, বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসেই আমার আপনাদের মতো স্টুডেন্ট আছে। যার যেই ক্যাম্পাসে বিন্দু পরিমাণ কোনো সমস্যা ফিল হবে, জাস্ট মেসেজ মি, দেন আমি এটা ম্যানেজ করব। স্যার আমাদের জেনারেলিটির দু একজনের নাম্বার দেন, আমি নক দিবানি ক্লাস পরে। অসুবিধা নাই, দিবনি। স্যার স্যার হোস্টেলে থাকাটা বেশি ভালো নাকি বাইরে থাকাটা? হোস্টেলে বেশ থাকাটা বেশি ভালো, বাইরে থাকাটাকে আমি নিতান্তই সাপোর্ট করি না। একে তো আপনি ছোট মানুষ, এসএসসি পাস করছেন, মানে আপনার বাচ্চা মানুষ, হ্যাঁ, আপনার খুব বড় হয়েছেন যে ব্যাপারটা এরকমও না। তো বাইরে থাকবেন, তখন কোনো বিপদ আপদ পড়লে আপনি কোথাও থেকে কোনো সাপোর্ট পাবেন না। এবং যদি কথার কথা কেউ আপনাকে টার্গেট করে বা আপনাকে হচ্ছে ক্ষতি করতে চায়, সে ইজিলি আপনার ক্ষতি করতে পারবে। এক, দ্বিতীয় ব্যাপার হচ্ছে আপনি হচ্ছে বাইরে থাকলে আপনি অনেক বেশি স্বাধীন থাকবেন। অতএব সাপোজ এই বয়স আপনারা যে ভুলটা করেন, রিলেশনশিপ এই সে বক্তব্য করেন, মানে এই টাইপে এই সময় আপনারা এই ভুলটা করবেন, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলা এই মুহূর্তে যারে বাঁচায় রাখবে, অর্থাৎ যারা এই ভুলটা করবেন না, হ্যাঁ, যারা পরিপূর্ণ ঈমানের সাথে চলতে পারবেন, পরিপূর্ণ ঈমানের সাথে চলা সম্ভব না, তারপরেও যারা এই ভুলটা করবেন না, ট্রাস্ট মি দ্যাট এই একটা ভুল না করার কারণে আপনার জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে গেল এবং আপনার লাইফে অনেক বেশি ভালো কিছু অর্জন করতে পারবেন, অনেক ভালো থাকতে পারবেন। মেসে থাকলে এইটার মানে সুযোগটা বেশি আসে, এই খারাপ চিন্তা ভাবনা মানে এটা স্কোপটা বেশি আসে। দ্যাট মিনস আমি মেস সাপোর্ট করি না। আপনি হোস্টেলে থাকলে মনে করেন যে 3-4 দিনের মধ্যে আপনার 10-12 জন বন্ধু বান্ধব হয়ে যাবে, 10-12 জন বান্ধবী হয়ে যাবে, খাইলেও একসাথে, মরলেও একসাথে, বাঁচলেও একসাথে, বিপদ আপদ আসলে সব একসাথে। আর যখন হচ্ছে আপনি ফ্রেন্ড সার্কেল সার্ভাইভ করবেন, এর মধ্যে কেউ একটু হিংসুকটা থাকবো, কেউ একটু কিপটা থাকবো, কেউ একটু হচ্ছে মনে করেন যে রাগী থাকবে, কেউ হচ্ছে একটু কাজ্জাখুন্ডি টাইপের থাকবো, হ্যাঁ, আবার কেউ অনেক ভালো থাকবে, মিশুক থাকবে, হ্যাঁ, আবার কেউ সহজ সরল থাকবে। এই যে বৈচিত্র্য ক্যারেক্টার, এই সব বৈচিত্র্য ক্যারেক্টারের সাথে আপনি বুঝতে পারবেন, শিখতে পারবেন। এই বৈচিত্র্য ক্যারেক্টার নিয়ে আপনি যখন হচ্ছে ধরেন সংসার জীবনে যাবেন, তখন যদি মনে করেন যে কথা আপনার শাশুড়ি অনেক দজ্জাল টাইপের হয়, তারপরে আপনি তারে ফেস করতে পারবেন, তারে ম্যানেজ করতে পারবেন। অথবা ধর হচ্ছে সে অতি সহজ সরল বোকা হয়, কোন একটা বিপদ আপদ আসলে তাকে আপনি হেল্প করতে পারবেন, হ্যাঁ। অথবা ধর হচ্ছে আপনার স্বামী যদি আপনার উপর অত্যাচার করে, তাহলে সেটা কিভাবে প্রটেক্ট করতে হবে, কিভাবে সাহস করতে হবে, সেটাকে আপনি সার্ভাইভ করতে পারবেন। এক কথায় কেউ যদি আপনাকে মিথ্যা বলে মানে ঠকানোর চেষ্টা করে, ওইটাও আপনি শিখতে পারবেন, হ্যাঁ। অথবা সহজ সরল মানুষগুলো কিভাবে ঠকে, কিভাবে হচ্ছে ওদেরকে মানে মানুষ কি নেয়, কি ভাবে, সেটাও আপনি শিখতে পারবেন। তো সেই ক্ষেত্রে হোস্টেল পারফেক্ট, হোস্টেলে কোনো বিকল্প নাই আমার অবজারভেশনে। হ্যাঁ, সবকিছু তো ছেলেরাই করে? বুঝি নাই। সব সমস্যা কি ছেলেদের উপরে থাকে নাকি মেয়েদের সমস্যা থাকে? মেয়েদেরকে আসলে একটু কম্পারেটিভলি কম সমস্যা থাকে, কারণ মেয়েরা তো আসলে হচ্ছে এত ডিয়ারিং বা গ্যাদারিং ওরকম থাকে না। তবে কিছু কিছু আছে যে খুব হিংসুটে টাইপের, হ্যাঁ, যারা আসলে ক্লাসলেস, মানে পারিবারিক শিক্ষা নাই। এখন হচ্ছে সামহাউ ধরেন হচ্ছে এখানে আইসার পরে একটু সিনিয়র হয়ে গেছে, হ্যাঁ, তখন সে নিজের অনেক কিছু ভাবা মনে করছে, সে সোশিয়ালিজম বা গুড মেন্টালিটি, সোশিয়াল বিহেভিয়ার, হ্যাঁ, এগুলো ভালো জানে না। এজ এ রেজাল্ট সে হচ্ছে ওইভাবেই বড় হয়েছে বা ওইরকম আনফরচুনেট দু একজন, খুব বেশি হয় না। সব মেয়েদের ক্ষেত্রে খুব বেশি প্রবলেম ফেস করতে হয় না, বুঝতে পারছেন? আর মেয়েগুলো খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা হয় না, কারণ এমনিতে তারা কিপটা মানুষ, মনে করেন যে 10 টাকা বাঁচানোর জন্য প্রয়োজন হয় সকালে খাবেই না, এই জন্য এটা খুব বেশি সমস্যা হয় না। না স্যার, ওরা ফুচকা দেখলে লোভ সামলাতে পারে না। ছেলেরা বেশি একদম কিপটা right. থাকে।
ছেলেরা কিপটা না, অবশ্যই জীবনে মেয়েরা সবসময় বেশি টাকা খরচ করে। পুরুষ তাহলে নিজের বাবাকে দেখো। তাহলে আপনার হচ্ছে কোনো মেয়ে কখনো রানী হতে পারতো না, কোনো মেয়ে তার বাবার কাছে রাজকন্যা হতে পারতো না, কোনো বাবা মা ধরুন হচ্ছে তার কাছে সঠিক কোনো কিছু পাইতো না। সত্যি কথা বলতে কি, ছেলেদের জীবনে মানে ওই ব্যক্তি স্বার্থকে ভালো রাখার জন্য ছেলেরা আসলে লাইফে খুব বেশি টেনশন করে না। হ্যাঁ, বুঝতে পারছেন? স্যার আমি এমনি সত্যি কথা বলছি, বাবারা তো আলাদা, ওরা তো খরচ করবে, কিন্তু এমনি আপনি বলতেছেন না যে আমাদের কথা আমরা হচ্ছে খরচ কম করি, এটা বললাম। এটা আসলে কম্পারেটিভলি মেয়েরা একটু কৃপণ টাইপের হয়, এবং এই কৃপণ টাইপ হওয়াটা জরুরি, ভালো। কেন? ধরুন হচ্ছে সংসার জীবনে, হ্যাঁ, যখন সার্ভাইভ করবেন তখন যদি আপনার এই হ্যাবিটটা না থাকে তাহলে আপনি কখনোই সংসার জীবনে উন্নতি করতে পারবেন না। কারণ আপনার হাজবেন্ড মানে পুরুষ, সে কখনো হচ্ছে মানে আয় উন্নতির দিকে তার কোনো কনসেন্ট্রেশন থাকে না। সে ইনকাম করবে, খাবে, ঘুরবে, ভাঙবে, এবং সারা জীবন সে ওই শূন্যই থাকবে। বাট এই যে মেয়েরা একটু কৃপণ টাইপের হওয়ার বা এই হ্যাবিটটা থাকার কারণে মেয়েরা কেউ কৃপণ হয় না, ঠিক আছে? ফেসে যত টাকা খরচ করে ছেলেরা 2 মাসে ওরকম করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান আপনারা ভাই বাইলা নিলাম। ওকে, জীবনেও পারবেন না মেয়ে মানুষ। জি স্যার, একদম দেখতেছেন না স্যার, গন্ডগোলের মতো হয়ে যাচ্ছে বিষয়টা। আচ্ছা শুনেন, মানে সাস্তায়িক দল হচ্ছে এই মানে কম্পারেটিভলি ক্যাম্পাস জীবনে আমার অবজারভেশনে দেখছি মেয়েরা একটু কৃপণ হয়, এবং কৃপণ হওয়াটা ভালো, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আপনারা কৃপণ না বাইলা নিলাম, অনেক টাকা ভাঙবেন আপনার। সুনাম করেন না বদনাম করেন, বুঝি না। এখন তো দেখো আপনার সাথে আমার কার্য মধ্যে করবো মনে তাইলে এরকম জি স্যার, সবাই একমত। এই স্যারের আর ক্লাসই করতাম না, এই বেড়ায় খালি কার্য করে। জি স্যার, এই যে আমাদের ক্যাপ্টেন বেশি বাধায় ফেলায়। আচ্ছা আমি শুধু ছেলেকে সামনে তো কি করবো, আমি ক্যাপ্টেন, আমি বলবো না। আচ্ছা ঠিক আছে, ওকে। তো বলেন। না শুনেন, আপনারা হচ্ছে আমার স্টুডেন্ট, আমার ছোট ভাই, আমার ছোট বোন, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এই টাইপের ডিসকাশন আমাদের জন্য কোনো ব্যাপার না। কারণ এইখানে হচ্ছে মানে খুব ডিস্টিনেশন রেখে, খুব দূর রেখে, বা খুব খুব মানে গাম্ভীর্যভাবে কথা বলার কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট ওপেন ডিসকাশন, হ্যাঁ, জাস্ট মজা করা, আর কিছু না, বুঝতে পারছেন? স্যার তাহলে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমরা তো সবারই পরিচয় নিলাম, আপনার পরিচয়টা দেন স্যার, আপনি বিয়ে শাদী করেন কিনা? মানে আমার কি পরিচয়? আর আমরা জানি খালি আপনি ঢাকা এসটি থেকে ফিজিওথেরাপিস্টে পড়াশোনা করে ঢাকা মেডিকেলে এখন চাকরি করতেছেন ফিজিওথেরাপিস্ট হিসাবে। কিন্তু স্যার আপনি বিয়ে শাদী করছেন কিনা, সালপাল আছে কিনা, এইসব বিষয়ে কিছু জানি না স্যার, এই জন্য। স্যার তো এর আগে বলছে, আপনি হয়তো জানেন না, সবাই তো জানে। তো আমাদের ক্লাসও নিছে, অনেকে নতুন আইছে, অনেকে জানে না হয়তো। আমরা জানি না স্যার। না স্যার, আমি তো অনেক বড়, আমি জানি না। আচ্ছা শুনেন, আমি আমার ডিটেইলস দিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট পরিচয় আমি আপনাদের বড় ভাই। দ্বিতীয় পরিচয় আমি হচ্ছি আপনাদের ছোটখাটো একজন টিচার। হ্যাঁ, তৃতীয় পরিচয় আমার নাম আবু সাইদ। এরপর আমার বাসা হচ্ছে ময়মনসিংহ মুক্তাগাছা। এরপর হচ্ছে আমি ম্যারিড, আলহামদুলিল্লাহ, অ্যাবাউট 1 year প্লাস। হ্যাঁ, 1 year প্লাস, হচ্ছে আপনার হচ্ছে 1 বছর 4 মাস। বাচ্চা কাচ্চা হয় নাই, হয়তো আল্লাহ তাআলা যদি চায় হবে ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আপনার এই কি না, আমরা হচ্ছে 3 ভাই বোন। আমার বড় বোন হচ্ছে মাস্টার্স কমপ্লিট করছে আনন্দমন থেকে, আর আমি বর্তমানে ঢাকা মেডিকেলে কর্মরত আছি। আর আমার আব্বা হচ্ছে একজন টিচার, আমার আম্মা হচ্ছে হাউসওয়াইফ। আর আমার ছোট ভাই আপনার হচ্ছে আইএসটি তে পড়াশোনা করে ল্যাবে। এরপর আপনার হচ্ছে
না, রবিন আসলেও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের থেকে রবিন আমার ছোট ভাইয়ের থেকে অনেক বেশি ক্লোজ। ওর সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও ওর সাথে আমার আত্মার সম্পর্ক আছে। হ্যাঁ, কারণ আমার লাইফে সত্যি কথা বলতে এই আমার আইসটি স্টাডি পয়েন্টের জন্য বা ব্যক্তি হিসাবে মানে যত ডেডিকেটেড মানুষ দেখছি এর মধ্যে রবিন খুবই এক্সেপশনাল, খুবই ভালো। হ্যাঁ, রবিন খুবই ভালো। আচ্ছা, আমার ছোট ভাই এমনিতে ফেসবুক বা হচ্ছে অনলাইনে খুব বেশি অ্যাক্টিভ না। ও হচ্ছে ছেলে হিসাবে খুবই ভালো, কিন্তু এখনো হচ্ছে মায়ের আঁচল ধরে করে। দ্যাট মিনস ও ধরেন হচ্ছে মানে এই যে ধরেন ও সেকেন্ড ইয়ার এই যে থার্ড ইয়ারে উঠবে, কিন্তু এখন পর্যন্ত ওর মধ্যে এরকম পরিপূর্ণ ম্যাচুরিটি আসে নাই। ধরো একটা রেসপন্সিবিলিটি দিব, যে একটা কাজ দিব বা একটা কিছু ম্যানেজ করা বা দায়িত্ব নেওয়া, এখন পর্যন্ত ওইটা পারে না। একদম ছোট মানুষের মতো অ্যাজ ইউজুয়াল। যার জন্য হয়তো ও মানে আপনার কাছে নন না, প্লাস ও সত্যি কথা বলতে ফেসবুকে চালায় না। এবং আরেকটা সত্যি কথা বলতে কি, ওর কাছে শুধু বাটন ফোন। হ্যাঁ, মানে কিছুটা অ্যানালগ টাইপের। এটা অবশ্যই হচ্ছে মানে আমাদেরই গাইডলাইন। তবে ও হচ্ছে স্পিরিট হিসাবে খুব বেশি ভালো না, যার জন্য আমরা আইএসটিতে দিছি। বাট আলহামদুলিল্লাহ ওর ক্যাম্পাসে ও খুবই ভালো। ও হচ্ছে ময়মনসিংহ রমরুতরে ভর্তি করছি। ও গত বছর সর্বোচ্চ ভালো সিজিপিএ পাইছে। এই হচ্ছে আমার ব্যক্তি পরিচয়, বুঝতে পারছেন? ভাইয়া রবিন ভাইয়া তো ফেসবুক আইডি আছে, ফেসবুকে তো পোস্ট করে দেখি তো। রবিন ভাইয়া হচ্ছে আমার স্টুডেন্ট, আপনাদের মতোই, বুঝতে পারছেন? জি স্যার। আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে সিয়াম, আমি হচ্ছে সাইদ, আর আমার বড় বোনের নাম হচ্ছে শারমিন। সিয়াম সাইদ শারমিন বা শারমিন সাইদ সিয়াম। আমাদের হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এরকম। এই হচ্ছে আমার পরিচয়। ম্যাম নাকি আমাদের ক্লাস নেবে, কবে নেবে? আপনাদের ক্লাস ওই যে কম্পিউটার ক্লাস নেবে। আপনাদের হচ্ছে আপনাদের স্যার ম্যামও কি আইএসটি? না, আইএসটিআর না, আসলে প্রফেশনাল বিয়ে করার ইচ্ছা ছিল না, তো ওই জন্য হচ্ছে আইএসটিআর মানে আমি চাইছি যে একটু আমিও প্রফেশনাল, দুইজন প্রফেশনাল হলে কিরকম হয় না, মানে এই জন্য প্রফেশনাল বিয়ে করে নেই। ও হচ্ছে আপনার 2023-এ মেডিকেলে অ্যাডমিশন দিছিল। মেবি হচ্ছে 65 পাইছিল, 68-এ চান্স ছিল, মানে 68 মেডিকেলে চান্স হয়েছিল, ও 65 পাইছিল। আমি স্টুডেন্ট হিসাবে ভালো, এখন আপাতত অনার্স করতেছে। আপনাদের আইসিটি ক্লাস নিবে সে, ঠিক আছে? তাহলে সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। আগামীকাল বৃহস্পতিবার ক্লাস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে স্যার আজকের ক্লাস রেকর্ডটা তো দিতে হবে না গ্রুপে? না দিয়ে দেন, তাহলে ক্লাস রেকর্ডটা কাউন্ট হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, আল্লাহ হাফেজ।